বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সিনেট ভবনে বিজয়ীদের উল্লাস, স্লোগান ও করতালিতে তাদের প্রাণঢালা অভিবাদন। দীর্ঘ ৪৮ ঘন্টার অপেক্ষার পর জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল সৃষ্টি করে এমন আবেগঘন আবহ। আগামীতে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার ঘোষণা আসে বিজয়ীদের তরফে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি বা সহসভাপতি পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু, আর জিএস বা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতেই জিতেছেন জামায়াত ইসলামীর ছাত্র সংগঠনের প্রার্থীরা। বাকি ৪টি পদের মধ্যে ৩টি পদে স্বতন্ত্র এবং ১টিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ বাকছাস প্রার্থী জয় পেয়েছেন। যারা ভোট বর্জন করছে, আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী পদে নির্বাচনের জন্য এত সংগ্রাম আমরা করেছি, সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে ভরাডুবি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই ভয়েই কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল। তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাকসুর আরও যেসব পদে জয় পেয়েছেন তারা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, পুরুষ সহক্রিয়া সম্পাদক মাহাদি হাসান, নারী সহক্রিয়া সম্পাদক ফারহানা আক্তার লুবনা, আইটি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাশুদুল ইমন লিখন, পুরুষ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক তহিদুল হাসান, নারী সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনি মোবারক ও পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানবীর রহমান। জাকসুর ৬টি কার্যকরী সদস্য পদের ৫টিতেই জয় পেয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তারা হলেন ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, তরিকুল ইসলাম ও আবু তালহা। জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জিসান আহমেদ ও ক্রিয়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ, আর সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে আহসান লাবিব ও কার্যকরী সদস্য হিসাবে মোহাম্মদ আলী চিশতি নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই বাকছাস সমর্থিত প্যানেলের প্রার্থী। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে মোট ১১,৯১৯ ভোটারের মধ্যে ভোট দেন ৮,০১৬ জন। নির্বাচন কমিশনারের হিসেবে ভোট পড়েছে ৬৭.৯%। কণ্ঠ দিয়ে গেল ৫ দশক ধরে মূর্ছনা ছড়ানো শিল্পী ফরিদা পারভিন মারা গেছেন। ১৩ সেপ্টেম্বর শনিবার রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে রাত ১:১০টার দিকে মৃত্যু হয় তার। ফরিদা পারভিনের বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। শুরুতে নজরুল সঙ্গীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভিনের যাত্রা শুরু হলেও জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন লালন সাইয়ের গান গেয়ে। লালন সঙ্গীতে অবদানের জন্য ১৯৮৭ সালে ২১ পদক পান ফরিদা পারভিন। এর বাইরে ১৯৯৩ সালে অন্ধপ্রেম চলচ্চিত্রে ব্যবহৃত নিন্দার কাটা গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফরিদা পারভিন, আপনার শুরুটা হয়েছিল ৬০-এর দশকে রেডিওতে নজরুল গীতির মধ্য দিয়ে। হ্যাঁ, ৬৮ সনে রাজশাহী বেতার থেকে। কিন্তু আপনি তো বিখ্যাত হয়েছেন লালন গীতির মধ্য দিয়ে। এই নজরুল সঙ্গীত থেকে লালন গীতি এটা কিভাবে হলো? আসলে তো গানের যদি আবিধানিক অর্থ যদি বলেন তাহলে গানের যে প্রথম থেকে যে প্রক্রিয়াকরণগুলো কণ্ঠশৈলীর জন্য সেগুলো তো গুরু ধরে করতেই হয়। এবং এটা স্বাধীনতার পরে আমার গুরু মকসেদ আলী সাঁই তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন সাঁইজির গান করবার জন্য। তো আমি খুব তাচ্ছিল্যবশত বলেছিলাম যে এসব ফকির ফাকরার গান আমার ভালো লাগে। এটা কেন মনে হয়েছিল? না, মনে হয়েছিল যে আমি তো যেহেতু নজরুলের গানের চর্চা করছিলাম, ক্লাসিক্যালের চর্চা করছিলাম, মানে কণ্ঠের জন্য যে ভিত তৈরি করবার জন্য যেটা দরকার সেটা তো
করতেই হবে। এই কারণে যে লালন সাঁইজি সম্পর্কে সেরকম আমার ঠিক ধারণার মধ্যে ছিল না। তারপরে বলছে লালন ফকির, তখন ছোটোবেলায়, বেশ ছোট না, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, তারপরেও লালন সাঁইজি সম্পর্কে ওইরকম আমার খুব ধারণা ছিল না। তারপরে আর কি, যাই হোক, মানে অকস্মাৎ নাদান হলে যে এই কথাটি বলতে পারে, এখন আমি খুব অনুতপ্ত হই, মানে আবেগ আপ্লুত হই কেন এই কথাটা বলেছিলাম। আপনি তো ছোট থেকে বেড়ে উঠেছেন কুষ্টিয়ায়, যেটা লালনের শহর হিসেবে পরিচিত। না, আমার বাবা পেশা তার ছিল চিকিৎসক হিসাবে। সেই কারণে আমাদের বিভিন্ন জেলা শহরে আমার প্রথম গুরু হচ্ছেন কমল চক্রবর্তী, মানে আব্বার বদলির চাকরি, যে কারণে মাগুরা জেলাতে আমি প্রথম হাতে খড়ি হয়। তারপরে নওগাঁতে আসি, তারপরে মেহেরপুরে মীর মুজাফফর আলীর কাছে আমি নজরুলের গান শিখি। কুষ্টিয়াতে আমি ক্লাসিক্যাল চর্চা করি, রবীন্দ্রনাথ রায়, ইব্রাহিম খান, মোতালেব বিশ্বাস, আব্দুল গনি, এবং ওই যে পরবর্তীতে আমি লালন সাঁইজির গান মকসুদ আলী সাঁইয়ের কাছে। গানের ক্ষেত্রে এ পর্যন্ত আপনার প্রাপ্তি কতটা? প্রাপ্তি আমি যদি বলি তাহলে আমি বলবো যে প্রথম প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা, আর যেটা মানুষের কাছে দেখানোর জন্য, যেটা মানে আত্মপ্রচারের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে আমার 87 সনে আমার 21শে পদক, 93 সালে আমার জাতীয় চলচ্চিত্র পদক, যেটা নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, এই গানটির জন্য। এটা অন্ধপ্রেম ছবিতে লাগানো হয়েছিল। আর যদি বলেন যে বহির্বিশ্ব থেকে যেটা, সেটা হচ্ছে 2008 ফুকুওকা অ্যাওয়ার্ড জাপান থেকে। সেটা এই জন্য তাৎপর্য বলছি যে তারা আমাকে প্রথম থেকেই আমাকে অনুসন্ধানই লাগিয়েছিলেন নিজেদেরকে দিয়ে। তো সেইখানে যেটা হয়েছে আমার কাছে এটা ভাবতেও ভালো লাগে, এই কারণে যে যেটা ভারতবর্ষ থেকে, এটা এশিয়ার নোবেল বলে খ্যাত, যেটা ভারতবর্ষ থেকে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, এবং 2008 সনে আমাকে দিয়েছিল। এবং এখানে ডক্টর ইউনুসও আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, 2008 সনে ফরিদা পারভিনকে দিয়েছিল আর কি। এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, এই কারণে যে আমি মানে বাংলাদেশ মানে আমি যে আমার বাংলাদেশের সমস্ত মানুষের এটা সম্মান, বাংলাদেশের সংস্কৃতির কার্যক্রমের সাথে যারা যুক্ত আছেন তাদেরও এটা সম্মান। এই কারণে আমার একার জন্য কিছু নয়। এছাড়া বেশ কবছর আগে বিবিসি শ্রোতাদের একটা জরিপ হয়েছিল, যেখানে সর্বকালের সেরা 20টা বাংলা গানের মধ্যে আপনার দুটো গান ছিল। আমার দুটো গান, এবং সেটা হচ্ছে এই পদ্মায় মেঘনা ছিল, তারপরে বাড়ির কাছে আরশিনগর ছিল, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের, এবং দুবার হয়েছিল মনে হয় এটা। হ্যাঁ, দুবারেই এই গানগুলো, খাঁচার ভিতর অচিন পাখি, এই গানগুলো সেইভাবে আপনার গানগুলো এইভাবে সর্বকালের সেরা গান হিসেবে স্বীকৃতি পাওয়া, এটা আপনার মানে এটা আমার জন্য না, এটা তো সাঁইজির জন্য। সাঁইজির গান ছিল, তারপরে দেশপ্রেমের গান ছিল, যে কারণে যেহেতু আমি গেয়েছি, সেই ভাবনা থেকে আমি খুব অনুপ্রাণিত হই আর কি। আপনি তো একসময় আধুনিক গান গেয়েছেন, যেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল, পরে আর আধুনিক গান বা আপনি যেটা বলছিলেন শুরুতে নজরুল গীতি, সেগুলো করা হলো না কেন? আসলে লালন সাঁইজির ভান্ডার এত বেশি, নজরুলের গানেও আছে। আমি পরবর্তীতে আমার ভেতরে যেটা আর্জি হলো, সেটা আমার ভাবনার মধ্যে সেটা এসে গেল যে নজরুল গীতি গেয়ে আমি তো ফিরোজা বেগম হতে পারবো না, বা আধুনিক গান করে আমি ফেরদৌসী রহমান হতে পারবো না, বা সন্ধ্যা মুখোপাধ্যায় হতে পারবো না। সেই জন্য কেন জানি লালন সাঁইজির গান যখন শ্রোতারা ভালোবেসে গ্রহণ করলো, তখন আমার কাছে আমার ভেতরে সবসময় একটা ঐশ্বরিক অনুরণন ঘটেছিল যে সাঁইজির গান করলেই সবচাইতে ভালো হবে। সেই কারণে গানের সংখ্যা বাড়ানো থেকে শুরু করে এখন লালন সাঁইজির গানের যে মাহাত্ম্য, সেটা আমি খুব অনুপ্রাণিত হই, এবং তার যে আত্মার সাথে পরমাত্মার যে যোগাযোগের যে প্রয়াস,
সেটাও কিন্তু আমি দেখতে পাই। আপনি তো ইতিমধ্যে অচিন পাখি নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। আমি শেখানোর চেষ্টা করছি যে আমি আমার বাচ্চাদের মধ্যে, আমাদের মূল মন্ত্রটা হচ্ছে সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। এখানে কি শুধুমাত্র লালন গীতি শেখানো হয়? এখানে না, আগে যে কণ্ঠটাকে তৈরি করবার জন্য গানের যে আবিধানিক যে বিষয়গুলো সেগুলো বাচ্চাদের আগে শেখানো হচ্ছে। যে একটা অক্ষর জ্ঞান যদি না থাকে তাহলে তো সে বাক্য গঠন করতে পারবে না। সেই জন্য সঙ্গীতের অক্ষর যতটা সে অনুধাবন করবে বা চর্চা করবে, তখন সে গায়কিটাও তার নিজের আয়ত্ত করে সে গাইতে পারবে। এই কারণে এই বিষয়টা আগে শুরু করছি, এবং পরবর্তীতে আমাদের নজরুলের গানও শেখানো হচ্ছে, ক্লাসিক্যালও শেখানো হচ্ছে। ক্লাসিক্যালটা তো ভিত তৈরি না করলে তো বিল্ডিং তুলতে পারবে না, সেই কারণে। এবং পরবর্তীতে লালন সাইজির গান অবশ্যই সেখানে শিখতে হবে। প্রতি বছর আমরা দেখি কুষ্টিয়ায় একটা লালন উৎসব হয়, সেখানে নানান ধরনের সঙ্গীত শিল্পীরা এসে গান করে থাকেন। এখন তাদেরকে মূল ধারায় কেন দেখা যায় না? এখন সাইজি নিজেও বলেছেন তার একটা গানের মধ্যে, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, পরিয়ে কোপনি ধ্বজা, মজা উড়ালো ফকিরি। এরা মজা উড়ানোর জন্য, আমি খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে মজা উড়ানোর জন্য যত্রতত্র যা খুশি তাই করবার চেষ্টা করছে। আমার কথা হচ্ছে যে সঠিক গুরু ধরে এগুলো গান শিখতে হয়। তাদের ভুলটা যখন আস্তে আস্তে শুনবে, যখন বুঝবে, তখন কিছু কিছু উশৃঙ্খল ছেলেমেয়েরা এই বিষয়টা খুব, কিন্তু এই উশৃঙ্খলতা তো বেশি দিনের টিকে থাকে না, মূল ধারায় আসতেই হবে। আরেকটা ব্যাপার, লালনের গান তো আজকাল দেখি রিমিক্স বা ফিউশন করা হয়, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি কিন্তু প্রায়শই এই কথাটা বলি যে ফিউশনের নামে কনফিউশন তৈরি হচ্ছে। এইটা আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, কিন্তু এগুলো উচিত নয়। সাইজি সেই 300 বছর আগে এটা করে গেছেন, এটা আখড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই আমাদের নগরের শিল্পীদের কণ্ঠে এসে এটার একটা নতুন মাত্রা, যেটা রবীন্দ্রনাথের গানে যেমন হেমন্ত মুখোপাধ্যায় একটা নতুন কি বলবো, একটা ডাইমেনশন নিয়ে আসলো, তাই নয় কি? তো সেই অর্থে আমি বলছি যে একটা গানের একটা বাণীর যে মাধুর্যতা, সেটা আপনাকে বুঝতে হবে, তারপরে গাইতে হবে। সে আখড়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল, এবং অনেক ফকিররা সেটা না জেনেই করুক আর জেনেই করুক, একটি গানের কথা আরেকটি গানের মধ্যে লাগিয়ে তারা পরিবেশন করতো। এটা একটা খুব আপনি বলবেন অদ্যাবধি কেন আসে নাই। এখন আমি বলবো যে আমার গুরুই একমাত্র এই ফকিরদের নিয়ে এসেছেন এই নগরের মানুষদের কাছে। যেমন এখনকার যারা কনফিউশন তৈরি করছেন, তারা এখন দেশে বিদেশে যাবার সুযোগটা পেয়েছে। এখন আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রেই তো এই ফিউশনের জন্য বা মানে সুর ঠিক রেখে যদি গানটা করা হয়, সেটা যদি যন্ত্র ব্যবহার করা হয়, হ্যাঁ, যন্ত্র ব্যবহার করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মূল সুরটাও নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যন্ত্রের ঝঞ্ঝানানি হচ্ছে। কিন্তু আমি সেটাই বলতে চাই যে আমি যদি এখন গান করি, তাহলে আমার গানটাকে ছাপিয়ে যদি ওই যন্ত্রটা ব্যবহার হয়, তাহলে তো সেই মূল অংশটি থাকলো না। যেন সাইজির বাণী নিয়ে, সাইজির গান নিয়েই তো সব কিছু, তো সেইটাকে ছাপিয়ে যদি আপনি যন্ত্রের ঝঞ্ঝানানি দেখেন, ওই যে বললাম ফিউশনের নামে কনফিউশন যদি তৈরি করেন, তাহলে সেই গান বেশি দিন টিকে থাকে না আসলে। হ্যাঁ, এটা তো তারপরে দেখা যায় যে তরুণ প্রজন্ম থেকে শুরু করে অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায়। তবে হ্যাঁ, অবশ্যই গানটা মূলত ওয়ান টাইম কলমের মতো। আচ্ছা, ওর রিপিলও পাওয়া যায় না, এদের তাই হচ্ছে। দেখুন না আপনি, যুগে যুগে কিন্তু শতাব্দীতে একজন আসেন, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খাঁ, ওস্তাদ আমজাদ আলী খান। এনারা যে এসছেন, এনারা 2 মাস 3 মাস পর পর আসছেন না। আপনি চাইলেই কিছু হবে না। একজন পাওয়ার আছে, সেটা আপনি আল্লাহ বলেন, ভগবান বলেন আর ঈশ্বর বলেন, তার অভিপ্রায় ছাড়া আপনি যত কিছুই করুন না কেন, এবং তিনি আপনাকে আমি তো বলি যে আমি স্বেচ্ছায় কিছু করিনি, তিনি আমাকে এই সাইজির গানের আসবার জন্য আমাকে সহায়তা দিয়েছেন। তো আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা যাবার আগে আপনার একটি গান শুনতে বিদায় নেব, আপনি যদি আমাদের একটা গান শুনতে। আচ্ছা, আমি সাইজির গানটা যেটা আমি সবসময় করি, যে সময় গেলে সাধন হবে না,
আমি একটু শোনাই। সময় গেলে সাধন হবে না। মোহাম্মদ আশরাফুল হকের বিশেষ জমি জায়গা নেই, তাই বাবার ক্ষেতে কিছু কাজ করছিলেন তিনি। চাষাবাদ অবশ্য তার পেশা নয়। তার গ্রামের পাশ দিয়েই চলে গেছে একটা রেল লাইন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ আর বিহারের সঙ্গে যোগাযোগের লাইফলাইন এই রেলপথ। এই রেলপথ দিয়েই আশরাফুল হকের মতো হাজার হাজার মানুষ গ্রাম থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে চলে যান। প্রায় আমার ছোট থেকে আমি বাইরে ওই উড়িষ্যাতে থাকি। আমার বাবারা এর আগে করছিল, আমার চাচারা এর আগে করছিল, তারপরে আমরা গেলাম। আমার বাবারা যাচ্ছে না, বয়স হয়ে গেছে। আমরা ওখানে ব্যবসা করি, প্লাস্টিকের এইসবগুলো ব্যবসা করি। ব্যবসা করে যখন মারধর করলো, আমরাকে জেলে আটকে রাখলো। ওখান থেকে বাড়ি ফিরে আসলাম। ফিরে এসে এই তো আমাদের কোনো কাজ কাম তো নেই, আমরা কি করব। তো এই ক্ষেতে আমরা বাবার কিছু জমি আছে, আমার কিছু আছে, ওই জমিতেই একটু অল্প আছে কিছু কাজ কাম করি। আশরাফুল হকের মতোই কয়েক মাস আগে পর্যন্ত মুম্বাইতে ভূগর্ভস্থ পাইপ বসানোর কাজ করতেন ওই মিলনগড় গ্রামেরই মোহাম্মদ খায়রুল ইসলাম। এখন কাজ ছেড়ে ফিরে এসেছেন গ্রামে। অলস দিনের শেষে বিকেলবেলায় স্টেশন লাগোয়া এলাকায় বছর 10 মধ্যে গজিয়ে ওঠা ছোট্ট বাজারে এসেছিলেন চা খেতে। অন্য জায়গায় হচ্ছিল, আমাদের ওখানে হয়নি। আমরা ভাবলাম যে আমাদের উপরেও ইফেক্ট পড়তে পারে, তার জন্য আমরা ডকুমেন্টস চাইছে। বাইরে আমরা যারা আছি আমাদের মধ্যেই বলছে বাংলাদেশি, বাংলা বললেই বলছে বাংলাদেশি, এইভাবে বললো। তখন আমরা বললাম যে আর থাকবো না, তাহলে চলে যাবো, আবার আসবো পরে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে অবৈধ বাংলাদেশি ধরার নামে গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই করার জন্য 6, 7, 10 দিন পর্যন্ত আটকেও রাখা হচ্ছে। ওইসব রাজ্যের পুলিশের মনোমতো পরিচয়পত্র দেখাতে না পারায় বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ আউটও করে দেওয়া হয়েছে। এরকমই একজন মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকার মেহবুব শেখ। মহারাষ্ট্রের পুলিশ তাকে অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশ আউট করে দিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ তার ভারতীয় পরিচয় নিশ্চিত করার পরে সে দেশ থেকে পরিবারের কাছে ফিরতে পেরেছেন তিনি। তবে কাজের জায়গায় ফিরতে এখনো ভয় পাচ্ছেন তিনি। ভয় লাগছে যদি আবার হেনস্থা করে। একবার ধরেন ফিরে আইলাম বাইচে, আবার যদি বাইচান্স এবার এমন জায়গায় ফেলে দিবে তখন তো আর ধরেন মরণ ছাড়া আর কিছু। এই পদ্মা নদী দিয়ে আর কিছুটা গেলেই ভারত আর বাংলাদেশের সীমান্ত। ওপারে চাঁপাইনবাবগঞ্জ আর এপারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। আর এই গঙ্গা পদ্মা নদী ধারা আরো উত্তর পশ্চিমে, যেখানে নদীটার নাম গঙ্গা, তার অন্যদিকে পশ্চিমবঙ্গেরই আরেক জেলা মালদা। মুর্শিদাবাদ আর মালদা এই দুটি জেলা থেকেই অন্তত 7 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতের অন্যান্য রাজ্যে কাজ করতে চলে গেছেন। তারা সেখানের উপার্জন করা অর্থ যখন দেশের বাড়িতে পরিবারের কাছে পাঠান, সেই অর্থ এবং এই পাট, এই দুটি হচ্ছে মূলত মুর্শিদাবাদের এবং কিছুটা মালদার অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। পরিযায়ী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে গ্রামের ছবিগুলো বদলিয়ে গেছে। চোখে পড়ছিল চাষের ক্ষেতের মাঝে মাঝেই বাড়ি উঠেছে, বেশিরভাগই একতলা পাকা বাড়ি। তবে দোতলা বা 3তলা বাড়িও দেখা যাচ্ছিল মুর্শিদাবাদ আর মালদার গ্রামাঞ্চলগুলোতে। 15 বছর আগে প্রায় বিলের মতো গর্ত ছিল আর কি, লম্বা। আর বাড়ি হলো ওই রেলের উপর থেকে সব লোকজন এসে পয়সা, বেশিরভাগ লোকই বাইরে থেকে পয়সা খেটে নিয়ে এসে করেছে। বাইরে গিয়ে অনেকজন অনেক রকম কাজ করে, কেউ রাজমিস্ত্রি করে, কেউ পুশিংয়ের কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে, কেউ গাড়ি চালায়, অনেক রকম কাজ করে। তার কথার সূত্র ধরেই আমরা গুগল আর্থ দিয়ে বার করেছি কেমনভাবে বদলিয়ে গেছে এই অঞ্চলের গ্রামগুলো। এখন ওই এলাকাতেই গ্রামের দোকান বাজার, চায়ের দোকান থেকে শুরু করে ব্যাংকের এটিএম যেমন হয়েছে, তেমনই আছে ঘড়ি আর জামা কাপড়ের দোকানও, আর রয়েছে নির্মাণ সামগ্রীর দোকান। যারা এখন মজুর খাটে তারাই ভালো আছে, আগে ভালো ছিল না, এখন ভালো আছে। আর যারা জমি জিরে ওরা খেছে মাছ ভাজতে, এরা খেতে হয়েছে ডাল ভাত, এরাকে চিন্তা করে জমিওয়ালা রাখে, চিন্তা করে খেতে হয়েছে। পরিযায়ী শ্রমিকদের রেমিটেন্স থেকে যেমন তাদের নিজেদের পরিবারের খরচ চলে, তেমনি সার্বিকভাবে সেই অর্থ খরচ হয় স্থানীয় দোকান বাজারেও। বিশেষত উৎসবের মৌসুমে পরিযায়ীরা যখন বাড়ি ফেরেন, সেটা এই অঞ্চলের ব্যবসায়ীদের কাছে পিক সিজন। তারা ফিরে আসে রাজ্যে, তখন রাজ্যের যে গ্রামীণ অর্থনীতি তার উপর অনেকটাই প্রভাব পড়ে। কারণ এখানে ছোট ছোট দোকান থেকে শুরু করে বাজার, সেই বাজারে তাদের
অর্থনীতিগুলো যে আয়গুলো করে সেই টাকা তাদের এখানে খরচ করে। দুই জেলাতেই চোখে পড়ছিল প্রচুর বেসরকারি স্কুলের বিজ্ঞাপন জলজল করছে রাস্তার ধারে। মিস্টার আসিফ ফারুক বলছিলেন, এইসব স্কুলগুলোতে পড়ুয়াদের একটা বড় অংশই পরিযায়ী শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা। যতগুলো পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে কথা হয়েছে সকলেই বলেছেন যে তারা সন্তানদের শিক্ষিত করে তোলার ব্যাপারে সচেতন। ওটা প্রাইভেট স্কুল আছে, পারফেক্ট মিশন বলছে, ওখানে খরচা মাসে প্রায় 8,000 টাকা নেয়। যদি এখান থেকে পড়াশোনা করে কিছু হতে পারে ওই আশাতেই পড়াচ্ছি। আমরা বাইরে বাইরে কাজ করছি, ছেলেকে যেন বাইরে কাজ করতে না হয়। দোকান বাজার, বিভিন্ন পরিষেবা, নির্মাণ সামগ্রীর বিক্রি ইত্যাদি যেমন একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের চিহ্ন, তেমনি আবার যখন পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিনা খরচের সরকারি স্কুলের বদলে বেসরকারি স্কুলে পাঠানো হয়, সেটা দেখেও বোঝা যায় যে পরিবারগুলিতে অর্থায়ন হয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তবে গত কয়েক মাস ধরে এই অঞ্চলের অর্থনীতিতে এসেছে ভাটার টান। হ্যাঁ, খরচ তো কমাতেই হচ্ছে। হয়তো সবজি, মাংস ভাত, মাছ ভাত খেতাম, এখন সবজির সংখ্যা বেশি আসছে। বাবুর ওষুধ যেন ভালো ডাক্তার দেখাতাম, রোজগার বেশি থাকলে ভালো ডাক্তার দেখাতাম, এখন সরকারি হাসপাতালে লাইন ধরছি, এরকম পরিস্থিতি। কিনতাম জামা কাপড়, হয়তো আগে ভালোভাবে চলতো, একটা জামা এখন যেমন একটাই চলছে, তখন একটা জায়গায় দুটো চলতো, কোনো সময় 3টেও হতো, এখন চলছে না। কোনো সময় ছিঁড়া চটি সেলাই করে পড়ছি, ছিঁড়া জামা সেলাই করে পড়ছি, এভাবে চলছে। মিসেস খাতুনের মতোই সংসারের খরচে হ্রাস পড়াতে হয়েছে ভগবানগোলার মেহবুব শেখের স্ত্রী সোরেনা বিবি বা তারই প্রতিবেশী নাসিয়া বিবিদের মতো হাজার হাজার পরিবারকে। আর তাদের খরচে হ্রাস টানার প্রভাব পড়েছে এলাকার হাট বাজারে। ওই পরিযায়ী শ্রমিকরা ওদের স্ত্রীকে বা বাবা মাকে টাকা যখন পাঠায় তারপরেই বিজনেসটা হয়, আর ওরা টাকা না পাঠালে কিন্তু আমাদের সেই বিজনেসটা হয় না। এখন যেমন ওরা কাজ পাচ্ছে না, তার জন্য আমাদের বিজনেসের অবস্থা খুবই খারাপ। ওদের পাঠানোর নির্ভর করে মোটামুটি 70%, যেহেতু মাল তো ওরাই নিচ্ছে, পরিযায়ী শ্রমিক যারা আছে ওরাই তো মাল নিচ্ছে, বাইরে থেকে টাকা না আনলে তো মাল বিক্রি করাও সম্ভব না। 10 টাকা যদি হচ্ছে তো ওদের থ্রুতেই আমাদের হচ্ছে, মানে বিক্রি যেভাবে হওয়ার কথা ওইভাবে হচ্ছে না। ওদের তো টাকার উপর নির্ভর করে আমাদের তো দোকানদারিটা হয়তো ভালো হচ্ছে। বিগত 4-5 মাসে ভিন রাজ্যে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হলো এবং সেই অত্যাচারের ফলে তারা বিতাড়িত হয়ে আবার রাজ্যে ফিরে এলো, এবং তারই প্রভাব আমাদের বাংলার অর্থনীতিতে, এই বিশেষ করে মুর্শিদাবাদ মালদায় পড়েছে। এর মধ্যেই আবারও বহু পরিযায়ী শ্রমিক ফিরেও যাচ্ছেন তাদের কাজের জায়গায়, আর যারা থেকে গেছেন তারা ভাবতে শুরু করেছেন যে কবে কাজে ফিরতে পারবেন, কারণ অন্য রাজ্যে কাজ না করলে সংসার চালানোই যে দুষ্কর। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। আন্দোলনকারী জেনারেশন জি এর প্রতিনিধিদের দাবি অনুযায়ী নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ পাঠ করান নেপালের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রামচন্দ্র পোরেলের নেয়া এই পদক্ষেপের মাধ্যমে চলমান পরিস্থিতির অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে কারফিউ তুলে নেওয়া হয়েছে। জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। নেপালের সাম্প্রতিক আন্দোলন ও বিক্ষোভের পর ভার্চুয়াল ভোটের ফলাফলে সুশীলা কার্কিকেই মনোনীত করেছিলেন জেনজি বিক্ষোভকারীরা। বিক্ষোভের সময় 19 জন নিহত হওয়ার খবর পাওয়ার পর সুশীলা কার্কি বানেশ্বরের বিক্ষোভস্থলে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সাথেও দেখা করেন। শুক্রবার বিকেলে সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাতে নেপালের প্রেসিডেন্ট নেপালের সংসদ ভেঙে দেন এবং 2026 সালের মার্চের 5 তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। মিস কার্কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আন্দোলন করা জেন জিদের দাবি সম্বলিত একটি তালিকা তার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল নির্বাচন 6 মাসের মধ্যে আয়োজন করতে হবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাচন আয়োজন করে তা নিশ্চিত করার দাবি জানিয়েছিল তারা। তাদের আরেকটি দাবি ছিল সংবিধান পরিবর্তনের। তবে বর্তমান সংসদ বিলুপ্ত ঘোষণা করার পর কোন প্রক্রিয়ায় সংবিধানে সংশোধনী আনা হবে সেটি নিয়ে মতবিরোধ রয়েছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সাথে এই বিষয়ে আলোচনা করে রাষ্ট্রপতি এ সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি জেনজির প্রতিনিধিদের আরেকটি দাবি হল দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করার দাবি। তদন্তের পাশাপাশি দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতাদের সম্পদ জব্দ করারও দাবি করেছে তারা।
এর পাশাপাশি বিক্ষোভ চলাকালীন সময় মারা যাওয়া ব্যক্তিদের শহীদের মর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছে তারা। দাবি জানানো হয়েছে বিক্ষোভের সময় আহত হওয়াদের চিকিৎসা নিশ্চিত করারও। বিক্ষোভ দমনে নেওয়া সহিংস পদক্ষেপের তদন্ত করারও দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এই তদন্ত পরিচালনা করার জন্য নিরপেক্ষ তদন্ত দল তৈরি করারও দাবি করছে তারা। সুশীলা কার্কি নেপালের প্রথম নারী বিচারপতির দায়িত্ব পালন করেছেন 2016 থেকে 2017 সাল পর্যন্ত। এমন একটি সময় তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন যখন দীর্ঘদিন ধরে নতুন সংবিধান প্রণয়ন করা হয়নি এবং উচ্চ আদালত গঠন সহ প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল বিচার বিভাগ। এছাড়া সুপ্রিম কোর্টে মামলার জট বেশি থাকা এবং বিচারকের কম সংখ্যা নিয়েও বিচার বিভাগ সে সময় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এসব কারণে সে সময় প্রধান বিচারপতিকেও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সুশীলা কার্কি তার 11 মাসের মেয়াদে একবার অভিশংসিত হয়েছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিত্বদের সুযোগ দেয়া এবং বিচারক নিয়োগের সময় নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছিল। আফগানিস্তান সীমান্তের কাছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীর দুটি ঘাঁটিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সংঘর্ষে নিহত হয়েছে দুই পক্ষের মোট 47 জন। তাদের মধ্যে 35 জন জঙ্গি ও 12 জন পাকিস্তানি সেনা। 13 সেপ্টেম্বর আফগান সীমান্তে গোলাগুলির বিষয়টি বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এতে বলা হয়েছে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়ার বাজুইর জেলায় অভিযানে 22 জন জঙ্গি মারা গেছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেক অভিযানে নিহত হয়েছে 13 জঙ্গি। সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন 12 সেনা সদস্য। সেনাদের সঙ্গে সংঘাতের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় স্বীকার করেছে টিটিপিও। টিটিপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করে আসছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি টিটিপি আফগানিস্তান ভিত্তিক একটি গোষ্ঠী। সংগঠনটি আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এতে তাদের সমর্থন যোগাচ্ছে ভারত। যদিও এ দাবির প্রমাণ দিতে পারেনি পাকিস্তান। ভারত শুরু থেকেই পাকিস্তানের এ দাবি অস্বীকার করে আসছে, আর তালেবান সরকার এই ইস্যুতে কোনো মন্তব্যই করেনি। আফগানিস্তানে 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানে সশস্ত্র হামলা বেড়েছে। তবে 13 সেপ্টেম্বরের হামলাটি সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সবচেয়ে প্রাণঘাতী। 2014 সালে পাকিস্তানের সেনা অভিযানের আগ পর্যন্ত অঞ্চলটির একটি বড় অংশ টিটিপির নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘদিন ধরেই তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে টিটিপি। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় টিটিপির নাম লেখা গ্রাফিতিও দেখা যায়। এতে টিটিপির শাসন ফিরে আসার ব্যাপারে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। কেননা টিটিপির শাসনের সময় যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর অভিযান আফগানিস্তান থেকে পাকিস্তানেও ছড়িয়ে পড়েছিল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি অঞ্চলটিতে টিটিপি যোদ্ধা ও সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ বেলুচিস্তানে রাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 460 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। আর গত বছর ছিল গত 1 দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী। ইসলামাবাদ ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী 2024 সালে 1600-রও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের প্রায় অর্ধেকই সেনা ও পুলিশ সদস্য। বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর এবার গণ আন্দোলনের চাপে পতন ঘটল নেপাল সরকারের। হঠাৎ প্রতিবেশী দেশ নেপালের এই চরম অস্থিরতায় দুশ্চিন্তায় পড়েছে ভারত, যা দেশটিকে মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকেও। প্রতিবেশী দেশগুলোতে এমন অস্থিরতায় ভারত চিন্তিত। নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ। কিন্তু কেন? গত 8 সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তরুণদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। মূলত জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় সরকারের দুর্নীতি ও রাজনৈতিক পরিবারের বিলাসী জীবনধারার বিরুদ্ধে এক সর্বাত্মক আন্দোলনে। আন্দোলন দমাতে বাংলাদেশের মতোই নেপালের পুলিশও গুলি চালায়। প্রথম দিনেই মারা যায় অন্তত 19 জন। কিন্তু সহিংসতা বন্ধ হয়নি। এখন পর্যন্ত এতে প্রাণ গেছে অর্ধশত মানুষের। নেপালের পার্লামেন্ট ভবন ও নেতাদের বাসভবনে ভাঙচুর চালানো হয়, দেওয়া হয় আগুন। এরপর সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং দেশব্যাপী কারফিউ জারি করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেপালের এই সংকট গত বছর বাংলাদেশে ও 2022 সালে শ্রীলঙ্কায় যে অস্থিরতা তৈরি হয়েছিল তারই পুনরাবৃত্তি।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে ভারতের সম্পর্কটা অন্য মাত্রায়। ভারতের উত্তরখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের এই 5টি অঙ্গরাজ্যের সঙ্গে নেপালের 1750 কিলোমিটার সীমান্ত রয়েছে। শুধু ভৌগোলিকভাবেই নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও নেপাল এবং ভারত গভীরভাবে জড়িত। তাই কাঠমান্ডুর প্রতিটি ঘটনার প্রভাব সরাসরি সীমান্তের ওপারেও পড়েছে। নেপালে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ভারত নিবিড়ভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত 9 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক পোস্টে বলেন, নেপালের সহিংসতার ঘটনা হৃদয় বিদারক। তরুণদের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। নেপালের শান্তি ও স্থিতিশীলতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের প্রিয় নেপালি ভাই বোনেরা, আপনারা শান্তির পক্ষে থাকুন। একই সময় নেপাল পরিস্থিতি আলোচনা করতে এক জরুরি নিরাপত্তা বিষয়ক বৈঠকও করেন তিনি। বিশ্লেষকরা মনে করেন, এবার নেপালের ঘটনা প্রবাহ ভারতকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছে, কারণ ওলি দিল্লি সফরের মাত্র 1 সপ্তাহ আগে পদত্যাগ করলেন। নেপালে অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের কারণ। দেশটির ভূরাজনৈতিক অবস্থান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের ঠিক ওপারে অবস্থিত, আর ইন্দো গাঙ্গেয় সমভূমিতে যাওয়ার পথ সরাসরি নেপালের ভেতর দিয়েই যায়। এই কারণে দেশটির স্থিতিশীলতা নয়াদিল্লির কাছে নিরাপত্তার বিষয়। বিশ্লেষকদের মতে, চীনের সাথে প্রতিযোগিতার মাঝে ভারতের পক্ষে নেপালের রাজনৈতিক অস্থিরতা উপেক্ষা করা সম্ভব নয়। নেপালের এই অস্থিরতা ভারতের ভেতরে থাকা বিশাল নেপালি প্রবাসীদের উপরও প্রভাব ফেলতে পারে। ধারণা করা হয়, প্রায় 35 লাখ নেপালি বর্তমানে ভারতে বসবাস করছে। 1950 সালের চুক্তি অনুযায়ী নেপাল ও ভুটানের নাগরিকরা ভিসা ছাড়াই ভারতে কাজ করার সুযোগ পান, যা কেবল নেপাল ও ভুটানের জন্যই প্রযোজ্য। এছাড়া ভারতীয় সেনাবাহিনীতে প্রায় 32,000 গোর্খা সেনা কর্মরত আছেন, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বড় উদাহরণ। শুধু তাই নয়, দুই দেশের বহু পরিবার সীমান্ত পেরিয়ে আত্মীয়তার বন্ধনে যুক্ত। পাশাপাশি প্রতি বছর হাজারো ভারতীয় ভক্ত নেপালের মুক্তিনাথ মন্দিরে তীর্থযাত্রা করেন। কাঠমান্ডুর অর্থনীতিও ভারতীয় জ্বালানি ও খাদ্যপণ্যের উপর নির্ভরশীল। এই দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $8.5 বিলিয়ন। গত 10 সেপ্টেম্বর কাঠমান্ডুতে অস্থায়ী শান্তি ফিরলেও বিশ্লেষকরা বলছেন, ভারতের সামনে এখন কূটনৈতিকভাবে এক সরু পথে হাঁটার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কারণ নেপালে আন্দোলনরত মানুষ 3 প্রধান রাজনৈতিক দল, যারা পালাক্রমে দেশে শাসন করেছে, তাদের প্রতি ক্ষুব্ধ। এর মধ্যে রয়েছে ওলির নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট পার্টি, শের বাহাদুর দেওবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস এবং পুষ্পকমল দাহালের নেপাল কমিউনিস্ট পার্টি। তবে ভারত সব দলের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে, কিন্তু নতুন বাস্তবতায় ভারতের কূটনীতিতে আরো সতর্ক হতে হবে। কেপি শর্মা ওলির পদত্যাগের পর কোন ধরনের প্রশাসন গঠিত হবে এবং তা তরুণ আন্দোলনকারীদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা এখনো পরিষ্কার নয়। হিমালয়ের কৌশলগত অবস্থানের কারণে নেপালে প্রভাব বিস্তারে ভারত ও চীনের প্রতিযোগিতা অনেক পুরনো। ফলে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠছে এশিয়ার 2 পরাশক্তির বিরুদ্ধেই। 2019 সালে ভারত নতুন মানচিত্রে নেপালের দাবি করা কিছু অঞ্চল অন্তর্ভুক্ত করলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বাড়ে। সম্প্রতি ভারত ও চীন নেপালের দাবি করা এক সীমান্ত এলাকায় বাণিজ্য শুরু করার ঘোষণা দেয়, যা নিয়ে ওলি চীন সফরে গিয়ে আপত্তি জানান। লিপুলেখ পাসকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার না করার দাবি তোলেন তিনি। নেপালের তরুণ সমাজে ক্ষোভের পেছনে রয়েছে সীমিত কর্মসংস্থান ও সুযোগের অভাব। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা ঠাপলিয়ালের মতে, ভারতকে এখন তরুণদের জন্য ফেলোশিপ, প্রশিক্ষণ এবং কাজের সুযোগ বাড়াতে হবে। তাদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাই স্থিতিশীলতার পথ তৈরি করতে পারে। নেপালের সংকট এমন সময় এসেছে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে, আর মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অনেকদিন নিষ্ক্রিয়, ফলে প্রতিবেশী অস্থিরতা মোকাবেলা করা ভারতের জন্য জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, ভারত মহাশক্তির হওয়ার আকাঙ্ক্ষায় প্রতিবেশে মনোযোগ কমিয়েছে, কিন্তু সেই স্বপ্ন পূরণে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই আসল শর্ত। ইউরোপের পূর্বাঞ্চলের প্রতিরক্ষা জোরদার করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। গত 12 সেপ্টেম্বর ন্যাটোর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। পোল্যান্ডের রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্ররা জাতিসংঘে যৌথ বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে আকাশসীমা লঙ্ঘনকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।
এবং মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ন্যাটো সদস্যের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, রাশিয়ার ড্রোন হয়তো ভুলবশত পোল্যান্ডে অনুপ্রবেশ করেছে। কিন্তু ট্রাম্পের কথা প্রত্যাখ্যান করে পোল্যান্ড জানায় এই ঘটনাটি কোনো ভুল নয়, বরং পোল্যান্ড ও ন্যাটোর প্রতিক্রিয়া বোঝার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পোল্যান্ডের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে ওয়াশিংটনের সংহতিও চাওয়া হয়। রাশিয়া দাবি করেছে পোল্যান্ডে আঘাত আনার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। ইউক্রেনে হামলার সময় দুর্ঘটনাবশত ড্রোনটি পোল্যান্ডের আকাশে প্রবেশ করেছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুট গত 10 সেপ্টেম্বর রাশিয়ার এই ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে বেপরোয়া ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রুশ ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে ইস্টার্ন সেন্ট্রি নামের নতুন নিরাপত্তা মিশন চালু করা হয়েছে। মিত্রদের আকাশসীমায় রুশ ড্রোন ঢোকার ঘটনা আমরা মেনে নিতে পারি না। ন্যাটোর নতুন নিরাপত্তা মিশনের বিষয়ে জোটের শীর্ষ সামরিক কর্মকর্তা ও ইউরোপের সুপ্রিম অ্যালাইড কমান্ডার অ্যালেক্সা গ্রিনকেভি বলেন, পরিস্থিতি অনুযায়ী পূর্বাঞ্চলীয় সীমান্তের প্রতিরক্ষা জোরদার করতে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরের বাল্টিক অঞ্চলগুলো থেকে শুরু করে দক্ষিণে রোমানিয়া ও বুলগেরিয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গত 10 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে এই মিশন শুরু হয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের অংশ হিসেবে পূর্ব ইউরোপের বিভিন্ন ঘাঁটির মধ্যে সমন্বয় করা হবে। ন্যাটোর পূর্ব ইউরোপে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন রয়েছে, কিন্তু নতুন অভিযানে কতজন অতিরিক্ত সেনা অংশ নেবে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। ন্যাটোর নিরাপত্তা জোরদারের ঘোষণায় অতিরিক্ত সামরিক সম্পদের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডেনমার্কের 2টি F-16 যুদ্ধবিমান ও একটি ফ্রিগেট, ফ্রান্সের 3টি রাফাল যুদ্ধবিমান এবং জার্মানির 4টি ইউরোফাইটার জেট। স্পেন আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য শীঘ্রই এই সংক্রান্ত পদক্ষেপের কথা জানাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জার্মানি ইতোমধ্যেই পোল্যান্ডের আকাশসীমায় টহল বাড়িয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।